তো আমার ভালোবাসার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য আজকে একটি নতুন হাতের কাজ করার মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ভিডিওটি দেখলে আমি 100% সিওর তোমরা হাতের কাজ করবে। তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও ভিডিওটি শোনার জন্য, কারণ হেডফোন ছাড়াই ভিডিওগুলো শুনলে কিন্তু তোমরা মজা পাবে না। আর একটা কথা বললেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। কারণ তোমাদের ভাবি প্রতিদিন নতুন কিছু ঘটনা নিয়ে আসবে। ঘটনাগুলো শুনলে তোমরা হাতের কাজ করবে 100 সিউর। আর তোমরা যারা আমার সাথে যোগাযোগ করতে চাও তারা পুরো ভিডিওটি দেখো। ভিডিওর মাঝখানে আমি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখব, সেখান থেকে নাম্বার নিয়ে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে। এত বেশি কথা না বলে শুরু করা যাক আসল গল্প। আমার নাম ছিল জোনাকি আক্তার। আমি ঢাকা শহরের মিরপুর 10 নম্বর রোডে বসবাস করতাম। সেখানে আমার ফ্যামিলির লোকজন সকলে মিলে থাকতাম। আমাদের গ্রামের বাড়ি ছিল চট্টগ্রামে, কিন্তু ছোটবেলায় আমাদের পরিবার ঢাকা শহরে চলে আসে এবং এখানেই থেকে যায়। আমি যখন একদম ছোট ছিলাম তখনই বাবা মা আমাকে নিয়ে এখানে চলে আসেন। আসার পর থেকে শহরের পরিবেশের সাথে ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে যাই। কারণ এখানকার পরিবেশ গ্রামের মতো ছিল না। যেহেতু আমি এখন শহরে বসবাস করি, তাই শহরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছিলাম। হঠাৎ আমি সফল হয়ে যাই। তখন আমার বয়স মোটামুটি 5-6 বছর। ঠিক তখনই আমার জীবনে একটি কালো অধ্যায় শুরু হয়। এই অধ্যায়টির জন্য আমার পরিবার এবং আমি কখনোই প্রস্তুত ছিলাম না। আমি মিরপুর 10 নম্বরে একটি নামিদামি স্কুলে পড়াশোনা করতাম। যেহেতু স্কুলটি নামিদামি ছিল, তাই সেখানে অনেক ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করত। আমারও বেশ কয়েকজন বন্ধু ছিল যারা সবসময় আমার সাথে মজা করত। আমিও তাদের সাথে মজা করতাম। কিন্তু এই বন্ধুত্বের মাঝেই এমন একটি কালো অধ্যায় তৈরি হল, যা আমার কল্পনার বাইরেও ছিল। তো ঠিক কী ঘটেছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। প্রতিদিনের মতো এক সকালে আম্মু আমাকে নাস্তা বানিয়ে দিলেন। নাস্তা খেয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার বাসা থেকে স্কুলের দূরত্ব ছিল প্রায় 5 থেকে 7 কিলোমিটার। আমাদের পারিবারিক অবস্থা খুব ভালো ছিল না, তাই প্রতিদিন গাড়িতে যাওয়া সম্ভব হতো না। আমার বাবা একটি লোকাল কাজে কর্মরত ছিলেন। তার আয়ে স্কুলের বেতন এবং প্রাইভেট পড়ার খরচ চালানো কঠিন হয়ে যেত। তাই আমি চাইতাম তাকে যেন অতিরিক্ত কষ্ট না দিতে হয়। এজন্য আমি প্রতিদিন হেঁটে স্কুলে যাওয়ার চেষ্টা করতাম। সেদিনও তাই করছিলাম। কিন্তু পথে কিছু বখাটে ছেলে আমাকে বিরক্ত করতে লাগল। তারা বিভিন্ন ভাষায় অঙ্গভঙ্গি করতে থাকল। আমি কোনো জবাব না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু হঠাৎ এক বখাটে খুব খারাপ ভাষায় কিছু বলল, যা শুনে আমার রাগ চরমে পৌঁছে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাদেরও তো মা বোন আছে, তাহলে কেন তারা অন্য এক মেয়েকে এভাবে বিরক্ত করে? আমি বুঝতে পারছিলাম প্রতিবাদ করা দরকার। কিন্তু এতগুলো ছেলের সামনে আমি একা কিভাবে প্রতিবাদ করব? তবুও সাহস নিয়ে বললাম, এই যে, আপনারা এরকম করতেছেন কেন? এরপর কি হলো জানতে হলে ভিডিওটি পুরোটা দেখো। তাদের দিকে তাকিয়ে আমি বললাম, আছেন? দাঁড়িয়ে থেকে এরকম মেয়েদেরকে ডিস্টার্ব করছেন কেন? আপনাদের জন্যই আজকে মেয়েরা পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছে। তারা তো সুন্দরভাবে বাইরে পর্যন্ত বের হতে পারে না, কারণ আপনারা ওদের ডিস্টার্ব করেন। এসব কাজ মোটেও ঠিক না গি। তখন তারা হাসতে হাসতে বলল, আমরা তো ভালো কাজই করছি। আমাদের কাছে এটা ভালো কাজ মনে হয়, তোমাদের কাছে ভালো না লাগলে আমাদের কি? আমরা তো বাসা থেকে খাবার দাবার খাই, এখানে বসে কাজ করি, তাই যদি মজা না পেতাম তাহলে কি তোমাদেরকে ডিস্টার্ব করতাম? আমরা তোমাদের ভালোবাসি বলেই ডিস্টার্ব করি। আমি হতবাক হয়ে গেলাম। তাদের বোঝানোর মতো কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছিলাম না। আমি সাহস করে বললাম, এটা কোনো ভালোবাসা না, এটা হচ্ছে হ্যারাসমেন্ট। তোমরা যা করছো সেটা অন্যায়। কিন্তু তারা তখনও আমাকে হুমকি দিতে লাগল, তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমার উপর বড় বিপদ নেমে আসবে। আমি রাগ চেপে বললাম, কি বিপদ নেমে আসবে? দেখি তো তোমরা কি করতে পারো। তারা তখন বলল, ঠিক আছে, এবার দেখবি। আমি বুঝতে পারছিলাম কথা কাটাকাটির কোনো মানে নেই। তাই ওখান থেকে সোজা স্কুলের দিকে চলে গেলাম। স্কুলে পৌঁছানোর পরও আমার মন খারাপ ছিল। হঠাৎ ম্যাডাম এসে জিজ্ঞেস করলেন, তোমার মন খারাপ কেন?
আমি বললাম, ম্যাডাম, প্রতিদিন যখন স্কুলে আসি কিছু বখাটে ছেলে আমাকে ডিস্টার্ব করে। আমি আর পারছি না। ম্যাডাম তখন বললেন, চিন্তা করো না। কাল সকালে যখন তুমি ওখান দিয়ে যাবে তখন আমাকেও নিয়ে যেওই। আমি একটু স্বস্তি পেলাম এবং বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি আপনাকে কল দেব গু। এই কথায় একটু শান্তি পেলাম, তারপর ক্লাসে মনোযোগ দিলাম। তবে ক্লাসের মধ্যে আমার এক বন্ধু পারভেজ হঠাৎ আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে? আজকে এত মন খারাপ কেন? আমি প্রথমে কিছু বলতে চাইলাম না, কিন্তু সে বলল, আমরা বন্ধু, আমাদের তো জানতেই হবে। তাছাড়া যদি তোমার হেল্প করতে পারি। পারভেজ খুব শক্তিশালী ছিল আর এলাকাতে বেশ প্রভাবশালী ছিল। সবাই ওকে ভয় পেত। আমার বান্ধবী তখন বলল, পারভেজ তোকে অনেক পছন্দ করে, তুই জানিস? অনেকবার আমাকে বলেছে, কিন্তু আমি তোকে বলতে পারিনি। আমি বললাম, পারভেজ আমাকে পছন্দ করুক বা না করুক সেটা আমার ব্যাপার না। কিন্তু ও যদি সত্যি বন্ধু হয় তাহলে ও আমাকে এই পরিস্থিতি থেকে সাহায্য করুক। বান্ধবী বলল, ঠিক আছে তুই বস, আমি পারভেজকে ডেকে আনি। কিছুক্ষণ পর পারভেজ এসে বলল, কি হয়েছে বলতো? আমি তাকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে সে রেগে আগুন হয়ে গেল। এত বড় সাহস! মিরপুর ১০ নম্বরে আমার সামনে এসব করল আমি থাকতে। পারভেজ তখন বলল, দেখ, আমি এসব মেনে নিতে পারি না। যারা এসব করছে তারা এর ফল পাবে। এরপর কি হল জানতে হলে পুরো গল্পটি শোনো। কালো অধ্যায়ের শুরু। আমি পারভেজকে বললাম, কাল সকালে স্কুলে বের হওয়ার সময় তোমাকে কল দেব, তুমি আমার সাথে এসো। যদি ওরা আবার কিছু করে তাহলে দেখি তুমি কি করতে পারো। পারভেজ বলল, তুমি চিন্তা করো না, আমি আছি। কালকে ওদের ঠিক ঠিকানা বুঝিয়ে দেব। এতে একটু স্বস্তি পেলাম। লোকটা দেখতে যেমনই হোক তার মধ্যে অন্তত ন্যায়বোধ আছে। পরের দিন সকাল। আমি স্কুলের উদ্দেশ্যে বের হওয়ার আগে পারভেজকে কল দিলাম, তুমি কোথায়? আমি বের হয়ে গেছি। পারভেজ বলল, তুমি একটু ওয়েট করো, আমি খাবার খেয়ে বের হচ্ছি গু। আমি গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। কিছুক্ষণ পর পারভেজ চলে এলো, তারপর একসঙ্গে রওনা হলাম। আমরা আগের সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ বাগানের পাশ থেকে আগের সেই ছেলেগুলো আবার আমাকে ডিস্টার্ব করতে লাগল। পারভেজ রেগে গিয়ে বলল, কে আছিস ওখানে? বের হয়ে আয়। তার কথা শুনে বখাটেগুলো সাহস করে বেরিয়ে এলো। তারা বলল, কে আমাদের ডাকল? পারভেজ গর্জে উঠল, আমি বলেছি। কি হয়েছে? এবার কিছু বলবি? ওরা বিরক্ত হয়ে বলল, এটা আমাদের ব্যাপার, তুই নাক গলাচ্ছিস কেন? পারভেজ দাঁতে দাঁত চেপে বলল, তোমাদের এসব বাজে কাজ বন্ধ করো, না হলে এর ফল ভালো হবে না। বখাটেরা হাসতে লাগল, তুই আমাদের ভয় দেখাচ্ছিস? দেখ, তুই যদি দূরে না থাকিস তাহলে কিন্তু বিপদ হবে। আমি পারভেজকে শান্ত করতে বললাম, তুমি চলো, এদের সাথে বেশি কথা বলার দরকার নেই। কিন্তু পারভেজ শোনেনি। সে রেগে গিয়ে ব্যাগ থেকে একটা লাঠি বের করল আর পাগলের মতো ওদের মারতে লাগল। এই নে, এই নে, এবার বুঝবি মেয়েদের উত্ত্যক্ত করার ফল। ওরা পারভেজের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সে কাউকে ছাড়ছিল না। হঠাৎ এক ছেলেকে সে এত জোরে আঘাত করল যে সে মাটিতে লুটিয়ে পড়ল। আমি দেখলাম ছেলেটা নিস্তেজ হয়ে গেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ছেলেটা হয়তো মারা গেছে। পারভেজ চারপাশ দেখে দ্রুত পালিয়ে গেল, আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণের মধ্যে ছেলেটার পরিবার চলে এলো। তারা আমাকে ধরে ফেল এবং পুলিশের কাছে সোপর্দ করল। আমার পরিবারের লোকজন খবর পেয়ে থানায় ছুটে এলো। কিন্তু কিছুই করার ছিল না। জেলে এক নতুন জীবন। আমাকে জেলে পাঠানো হলো। শুরুতে খুব ভয় লাগছিল, কিন্তু ধীরে ধীরে আমি এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে লাগলাম। সেখানে আমার পরিচয় হলো এক প্রভাবশালী বন্দীর সঙ্গে। সে আমাকে টাকার অফার দিল, বলল, তুমি যদি আমাদের দলে যোগ দাও তাহলে এখানেও আরামেই থাকতে পারবে। আমি ভেবেছিলাম আমার জীবন তো শেষ হয়ে গেছে। তাহলে নতুন পথে পা বাড়াতেই বা দোষ কি? এভাবেই আমি জেলে বসে অপরাধের এক নতুন জগতে প্রবেশ করলাম। গল্প চলবে।